4 খণ্ড। এটা অশনাক্তকৃত। আমরা বিভিন্ন বিশেষায়িত ইউনিট আসছে লাশ শনাক্ত। আমরা সাধারণত লাশ শনাক্ত আঙুলের ছাপের মাধ্যমে, যদি তার এনআইডি হয় আঙুলের ছাপের মাধ্যমে আমরা পেয়ে যাই। কিন্তু অপরাধীরা এতই মানে চতুর যে আঙুলের ছাপগুলো কিন্তু কেটে দিছে, যাতে আঙুলের ছাপের মাধ্যমে তাদের পরিচয়টা শনাক্ত করা না যায়। তো আমরা প্রথমে ধারণা করলাম যে যে লাগেজ আছে সে লাগেজটা নতুন, এবং লাগেজের পাশে একটা শপিং ব্যাগ ছিল। শপিং ব্যাগের ভিতরে দোকানের নাম এবং গাঙ্গিনার পাড় লেখা। তো যখন গাঙ্গিনার পাড় লেখা দেখলাম, যেটার মধ্যে মাথা ছিল যে শপিং ব্যাগে, তো ধারণা করলাম যে গাঙ্গিনার পাড় তো ময়মনসিংহের ভিতরে, তাহলে ঘটনাটা ময়মনসিংহ শহরের ঘটনা, এবং এই দোকান থেকেই সে এই শপিং ব্যাগটা সংগ্রহ করেছে। তো প্রাথমিক আমরা ধরে নিলাম যে এই লাশটা ঘটনাটা আমাদের এখানে ঘটেছে। তো আমরা তাৎক্ষণিক আমাদের পুলিশের অভিযান গাঙ্গিনাপাড়া এলাকায় চালালাম এবং ওই দোকানটা আমরা শনাক্ত করলাম। পাশে যে লাগেজ, যেহেতু গাঙ্গিনাপাড়ের শপিং ব্যাগ, তা লাগেজটাও শহর থেকেই ক্রয় করেছে। তো লাগেজ সাধারণত খুব বেশি দোকানে লাগেজ পাওয়া যায় না, অল্প কয়েকটা দোকানে লাগেজ পাওয়া যায়। সেই লাগেজের দোকানগুলো আমাদের পুলিশ অভিযান করেছে, এবং সিসি ফুটেজে এই দুজন ব্যক্তিকে দেখা যায় যে একজন লাগেজ ক্রয় করছে এবং একজনের বগল তলায় কালো পলিথিন। ওই সিসি ফুটেজে ওইটা দেখে কিন্তু আমরা নিশ্চিত হলাম যে ঘটনাস্থলে যে লাগেজটা পাওয়া গেছে সেই লাগেজ এই লাগেজ, এবং ঘটনাস্থলে যে পলিথিন মোড়ানো ছিল এই লাশটা, কালো পলিথিন, সেই পলিথিন একজন ওই লোকটার বগলতলা আছে। আমরা নিশ্চিত হলাম যে এই ভিডিও ফুটেজের সাথে ঘটনাস্থলের আলামতের সাথে মিল আছে। তো আমরা যখন এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এই সংবাদটা প্রচার হলো, তা পরিবারের লোকজন যখন শনাক্ত করলো যে হ্যাঁ এই ছেলেটা আমাদের, তখন এই ডিসিস্টের বোন এবং তার মামা আমাদের কাছে আসলো। আসার পর তাদের কাছে বিস্তারিত শুনলাম, এবং ওই যে ভিডিও ফুটেজটা দেখানো হলো। দেখানোর পরে তারা শনাক্ত, হ্যাঁ সে তার চাচা, আপন চাচা, এবং ওই চাচার হলো শ্যালক, ওই সাথে যে ছিল একটা। আমরা নিশ্চিত হলাম যে তাহলে এই চাচা এবং শ্যালক এরাই ঘটনা ঘটিয়েছে, কারণ যেহেতু তাদের কাছে ওই লাগেজ পলিথিন দুটো আছে, আলামতটা আছে। এবং ঘটনাস্থলে একটা পর্দা ছিল, জানালা, যে দরজা জানালা পর্দা থাকে, একটা অংশে পর্দা আছে। তা আমরা ধারণা করলাম যে নিশ্চয়ই কোনো রুমে এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে, এবং ওই রুমের যে পর্দা আছে সেই পর্দা দিয়ে অন্যান্য আলামত, বালিশ, কাঁথা পেঁচে ওখানে ফেলে রাখছে, আলামতগুলো ফেলে রাখছে। তো তাদের ধারণা ছিল যে এই লাশ যাতে কোনো সময়ে আর শনাক্ত না হয়, আইডেন্টিফাই না করতে পারে, এই জন্যে তারা এই লাশটা যমুনা নদীতে ফেলে দেবে। তো তারা এই প্ল্যান অনুযায়ী একটা প্রাইভেট কার নিয়ে আসলো, প্রাইভেট কারের পিছনে ব্যাগডালার ভিতরে এই লাগেজের ভিতরে লাশ উঠাইলো। উঠে তারা আমাদের সীমান্ত পার হয়ে মুক্তাগাছা রোডে মনতলা পার হয়ে 87 এলাকা পৌঁছানোর পর ড্রাইভার বললো যে না, আমি আর যাবো না এত রাতে, আমি ওদিকে যাবো না, আপনারা অন্য গাড়িতে নিয়ে যান। তখন নিরুপায় হয়ে এরা ওখান থেকে ইউটার্ন করলো, যে ঠিক আছে তাহলে ইউটার্ন করো। ইউটার্ন করে আসার পথে মনতলা যে ব্রিজ আছে সেই ব্রিজের উপর থেকে এই লাগেজ এবং মাথা সদের শপিং ব্যাগ সে উপর থেকে ফেলে দেয়, ফেলে তারা ওখান থেকে চলে আসে। তো এটা এই বিষয়টা আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জ ছিল, যেহেতু পরিচয় শনাক্ত করা যায় নাই। সেই চ্যালেঞ্জ মাথায় নিয়ে আমরা এবং জেলা গোয়েন্দা পুলিশ আমাদের অক্লান্ত পরিশ্রমে ঘটনার পর থেকেই এখনও পর্যন্ত কন্টিনিউ অভিযান করে আমরা প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আর যেহেতু এই মেয়েটার একটা বিয়ে সেটেল বিয়ে হয়েছে, দিয়েছে, তো পরবর্তীতে আবার একটা বিয়ে, কত বড় সাহস তারই ভাতিজা, যে আমার ভাতিজা কত বড় সাহস যে আমার মেয়েকে আবার আগের বিয়ে জানা সত্ত্বেও পরে আবার সে বিয়ে করেছে। এই এই যে ভিতর থেকে যে ক্ষোভ কষ্ট, এই ক্ষোভ থেকে সে এই কাজটা করেছে, এবং বাবাকে অর্থাৎ ডিসিস্টের বাবাকে কিন্তু হুমকি দিয়েছে, অর্থাৎ আপন ভাই, যে তোমার ছেলের দিন গুনতে থাকো, এখন থেকে দিন গুনতে থাকো, তোমার ছেলের সময় শেষ, হুমকি দিয়েছে তাকে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো এই সৌরভ,